আমাদের আজকের বিষয় দশম শ্রেণীর তাপের ঘটনাসমূহ। ফিজিক্যাল সায়েন্স সাবজেক্টের এই চ্যাপ্টারটা আমরা আজকে পড়ব। এটা জানার জন্য প্রথমে আগে জানতে হবে তাপীয় প্রসারণ। আমরা এই চ্যাপ্টারে কি কি কভার করব? তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণ বলতে গিয়ে আমরা কঠিন, তরল এবং গ্যাসের প্রসারণ, এই তিনটেই প্রথম পর্বে, এই তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারের প্রথম পর্বে আমরা আলোচনা করব। এর পরের পার্টে আমরা আসব তাপের পরিবহন নিয়ে। তো প্রথমে আসা যাক তাপীয় প্রসারণ কি। আমরা দৈনন্দিন অভিজ্ঞতা থেকে বলতে পারি, থার্মোমিটার যখন ব্যবহার করি তখন দেখেছি থার্মোমিটারের এই কুণ্ডটা যখন গরম হয় তখন এর ভেতরে থাকে পারদ, সেই পারদ প্রসারিত হয়ে নলের মধ্য দিয়ে এগিয়ে যায় এবং কত দূর যাচ্ছে সেই অনুযায়ী আমরা উষ্ণতা পরিমাপ করি। রেল লাইনের ধার বরাবর যদি আমরা হেঁটে যাই তাহলে দেখি রেল লাইনের মাঝে ফাঁক রাখা হয়। এর কারণও তাই, যখন রেল পাতের উপর দিয়ে যায় তখন এই রেলের পাত গরম হয় এবং গরম হওয়ার ফলে এটা প্রসারিত হয়ে যাতে বেঁকে না যায় বা লাইনচ্যুত না হয় সেই জন্য মাঝে গ্যাপ রাখা হয়, ওই গ্যাপটা পূরণ হয়ে যায়। এই তাপের ফলে যে কোনো কঠিন বা তরল যে কোনো পদার্থই বলি না কেন সেটা প্রসারিত হয়। এবার আসা যাক কেন প্রসারিত হয় সেই প্রশ্নে। যদি আমরা একটা আণবিক দিক থেকে এর ব্যাখ্যা চাই তাহলে বলতে পারি অণুগুলো পরস্পরের মধ্যে একটা বন্ধনে আবদ্ধ, তাদের মধ্যে একটা আকর্ষণ বল আছে। এখানে যেমন একটা স্প্রিংয়ের আকারে দেখানো হয়েছে, আসলে এরকম কোনো স্প্রিং অণু দুটোর মধ্যেও কাজ করে না, কিন্তু প্রত্যেকটা অণু একটা নির্দিষ্ট উষ্ণতায় তাদের নির্দিষ্ট গতিশক্তি থাকে এবং সেই অনুযায়ী তারা কম্পিত হয়। এরপর তারা যে কম্পিত হয়, দেখো দুটো অণুর কম্পনের ফলে তাদের অণু দুটোর মধ্যে একটা নিজস্ব নির্দিষ্ট দূরত্ব থাকে। সেই দূরত্বটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হলেও তাদের একটা গড় দূরত্ব থাকবে। তাদের কম্পনের ফলেও তাদের মধ্যে একটা গড় দূরত্ব থাকে। এবার এই কম্পনটা যদি আরো বেশি হয়, কখন বেশি হবে? যদি বাইরে থেকে তাপ দেওয়া হয় তখন এই অণুগুলোর কম্পনটা আরো বেড়ে যায়। অণুগুলোর কম্পন বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে গড় দূরত্বটা বেড়ে যায়। ওই অণুগুলোর মধ্যে গড় দূরত্ব, যেটাকে আমরা বলি আন্তরাণবিক ব্যবধান, ইন্টারমলিকুলার স্পেস, এই এদের কম্পনটা বেড়ে যাওয়ার ফলে তাদের মধ্যে এই গড় দূরত্বটা বেড়ে যাচ্ছে। এই ইন্টারমলিকুলার স্পেস বা আন্তরাণবিক ব্যবধানটা বেড়ে যাওয়ার জন্য প্রত্যেকটা অণুর মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং তার ফলে অণুগুলো প্রসারিত হয়। দেখো, তাপ প্রয়োগের ফলে আমরা দেখছি তাহলে অণুগুলোর গড় গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে এবং তার ফলে তাদের গড় আন্তঃআণবিক ব্যবধান বৃদ্ধি পায় এবং তাপীয় প্রসারণ ঘটে। দেখো, এই অণুগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে যদি ব্যবধান বৃদ্ধি পায় তাহলে এটা এইদিকে প্রসারিত হবে, আবার একই রকমভাবে এদিকে প্রসারিত হবে। এই রকম এটা যদি আমি তিনটে অক্ষ দিয়ে বলি, এক্স ওয়াই জেড দিনক, তিনটে অক্ষ বরাবরই তার প্রসারণ ঘটবে। অর্থাৎ কিনা দৈর্ঘ্য যেমন বাড়বে, প্রস্থ বাড়বে, উচ্চতাও বাড়বে। আমরা বলতে পারি এর ক্ষেত্রফলও বাড়বে, দৈর্ঘ্যের সাথে সাথে আবার এর আয়তনও বাড়বে। তো এই গেল তাপীয় প্রসারণ। এরপরে চলে আসা যাক কঠিন পদার্থের ক্ষেত্রে তাপীয় প্রসারণ কিভাবে হয়। আগে কতগুলো উদাহরণ দেখে নেওয়া যাক। অনেক সময় বোতলের ছিপি আটকে গেলে, যখন খোলা যায় না, খুব জোরে চেপে গেলে, তখন আমরা কি করি না, গরম জলে ওটাকে ডুবিয়ে দিই। গরম জলে ডুবিয়ে দিলে এই বোতলের ছিপির অংশটা, ধাতব ছিপিটা উষ্ণতা বাড়ার কারণে প্রসারিত হয়, তার ফলে সহজে খুলে যায়। গরুর গাড়ির চাকায় যখন বের পরানো হয় তখন এই বেরটা গরুর গাড়ির চাকার পরিধির থেকে সামান্য ছোট থাকে, তখন ওটাকে গরম করে ওটা বাড়িয়ে দেওয়া হয়, তারপর এটাকে পরি দেওয়া হয়। আবার ঠান্ডা হলে কি হয়, ও সংকুচিত হয়ে ওই চাকার গায়ে খুব সুন্দরভাবে আটকে যায়, চেপে বসে যায়। ধাতব ব্রিজের ক্ষেত্রে দুদিকটাই কিন্তু ফিক্স থাকে না, একদিকে রোলার লাগানো থাকে। এর ফলে এটার যদি প্রসারণ হলেও এদিকে বেড়ে যাওয়ার স্কোপটা থাকে, ব্রিজ বেঁকে টেকে যাওয়ার ভয় বা ভেঙে যাওয়ার ভয় থাকে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, কতগুলো আমরা উদাহরণ দেখলাম, এবং বিভিন্ন পদার্থের ক্ষেত্রে এই তাপীয় প্রসারণটা কিন্তু বিভিন্ন। তামার ক্ষেত্রে যতটা প্রসারিত হবে
আবার লোহার ক্ষেত্রে সেই প্রসারণ ততটা নাও হতে পারে। এই ধর্মটাকে কাজে লাগিয়ে তৈরি করা হয় দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ। দেখো এটা কিভাবে তৈরি করা হয়েছে, একদিকে পিতল একদিকে স্টিল, দুটো ধাতু, দ্বিধাতব দুটো ধাতুর পাতকে পরপর রেখে তাদেরকে রিভেট করে দেওয়া হয়েছে। এখানে আটকে দেওয়া হয়েছে হয়তো স্ক্রু দিয়ে, এখানে আটকে দেওয়া হয়, এখানে আটকে দেওয়া হয়, এখানে এইরকমভাবে এটা রিভেট করে জয়েন করে দেওয়া হয়েছে। এখন এই পুরো পাতটাকে যদি গরম করা হয় তাহলে দেখো দুটোই বাড়বে, যে তাদের মধ্যে তো দুটোর বৃদ্ধি সমান হবে না, পিতলের বৃদ্ধি বেশি লোহার তুলনায়। তাই যখনই এটাকে গরম করা হবে তখন কি হবে না, এটা বেঁকে যাবে এবং বাইরের দিকে থাকবে কে, যার প্রসারণটা বেশি, অর্থাৎ এখানে পিতলের প্রসারণ বেশি তাই পিতলটা বাইরে আছে। একই রকমভাবে ঠান্ডা করলে ঠিক উল্টোটা হবে। এটাকে কাজে লাগানো হয় স্বয়ংক্রিয় অ্যালার্ম বা স্বয়ংক্রিয় সুইচ, থার্মোস্ট্যাট এসবের ক্ষেত্রে। যদি কোনো কারণে বাড়িতে আগুন লেগে গেছে, আগুন লেগে গেলে অটোমেটিক একটা অ্যালার্ম বাজবে। এই পদ্ধতি করার জন্য কি করা হয় না, একটা অ্যালার্মের সাথে একটা বাইমেটালিক স্ট্রিপ বা দ্বিধাতব পাত লাগানো থাকে, ওটা সুইচের কাজ করে। এখানে এই অংশটা যোগ করা নেই, অর্থাৎ অফ অবস্থায় আছে, ইলেকট্রিক্যাল সার্কিট অন নেই, তাই অ্যালার্ম বাজছে না। এখন যদি কোনো কারণে আগুন লেগে যায়, চারদিকের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে এটা তখন বেঁকে যাবে এবং বেঁকে গিয়ে, যেহেতু পিতলটা বাইরের দিকে আছে, এটা বেঁকে গিয়ে এদিকে বাঁকবে এবং তখন এটা টাচ হয়ে গেলেই অ্যালার্ম বাজতে শুরু করবে, বোঝা যাবে আগুন লেগেছে বলে। কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কি কি রকমের হতে পারে, কত ধরনের হতে পারে? একটা তো আমরা বুঝলাম দৈর্ঘ্য বরাবর প্রসারিত হবে, দৈর্ঘ্যের সাথে প্রস্থও যেহেতু বাড়ছে, প্রস্থটাও এক ধরনের দৈর্ঘ্যই বলতে পারি, ওটা আলাদা করে ধরবো না, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ দুটো বাড়ার ফলে তার ক্ষেত্রফলও বাড়বে, তাই সেক্ষেত্রে আমরা বলতে পারি এর ক্ষেত্র প্রসারণও হয়। আবার একই রকমভাবে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে বাড়ার ফলে আমরা বলতে পারি কি এর আয়তন প্রসারণও হয়। তাহলে কঠিন পদার্থের তিন ধরনের প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ। এর তিনটে আমরা আলাদা আলাদা করে পড়বো। প্রথমে আসি দৈর্ঘ্য প্রসারণ। কঠিনের θ1 ডিগ্রি উষ্ণতায় একটা ধাতব রডের দৈর্ঘ্য ধরে নিয়েছি আমি L1, এর উষ্ণতা বৃদ্ধি করে θ2 করা হলো যখন, তখন এর দৈর্ঘ্য হয়ে গেল L2। তাহলে বৃদ্ধি পেয়েছে কতটা, প্রসারিত হয়েছে কতটা, এই অংশটা, দ্যাট ইজ L2 মাইনাস L1। উষ্ণতা বৃদ্ধি কত, θ2 মাইনাস θ1। θ2 মাইনাস θ1 উষ্ণতা বৃদ্ধির জন্য দৈর্ঘ্য বৃদ্ধি বা রৈখিক প্রসারণ হয়েছে কত না L2 মাইনাস L1। যদি 1 ডিগ্রি সির জন্য উষ্ণতা এই দৈর্ঘ্য বৃদ্ধি বা রৈখিক প্রসারণ বের করতে চাই, তখন এই θ2 মাইনাস θ1 এটাকে ভাগ করে দিতে হবে। এই অংশটা, এই যে রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণ, এটাকে কতটার জন্য পেলাম না L1 দৈর্ঘ্যের জন্য, একক উষ্ণতা বৃদ্ধিতে বা 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধিতে এই পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়েছে। যদি আমি বের করতে চাই একক দৈর্ঘ্যের জন্য কতটা দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে একক উষ্ণতা বৃদ্ধিতে, তাহলে আমাকে কি করতে হবে না, এটাকে আর একটা L1 দিয়ে ভাগ করে নিতে হবে। তাহলে আমি এই যে টার্মটা পেলাম, এটা কি পেলাম না, একক উষ্ণতা বৃদ্ধিতে একক দৈর্ঘ্যের কতটা পরিমাণ দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে। এই যে টার্মটা, এই টার্মটাকেই আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা রৈখিক প্রসারণ গুণাঙ্ক, বা এটাকে লিনিয়ার এক্সপানশন, লিনিয়ার এক্সপানশন বলতে পারি, দৈর্ঘ্য প্রসারণ, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। তো এটাকে আলফা চিহ্ন দিয়ে ডিনোট করা হয়, সূচিত করা হয়। আলফাটা ইকুয়াল টু, তাহলে যে টার্মটা আমরা আগে পেয়েছিলাম সেটাই L2 মাইনাস L1 বাই L1 ইন্টু θ2 মাইনাস θ1। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা যেটা বললাম, ওইটাকে আমরা এই সূত্রটা মনে রেখে এখান থেকেও মনে রাখতে পারি। কিভাবে না, যদি দেখো L1টা 1 করে দেওয়া হয়, θ2 মাইনাস θ1টাও 1 করে দেওয়া হয়, তাহলে নিচেটা পুরোটা 1, তখন L2 মাইনাস L1 যা, সেটাই আলফা। এটাকে এবার ভাষায় বলি, একক দৈর্ঘ্যের কোনো কঠিনের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয় তাকে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ওই কঠিন বস্তুর উপাদানের উপর নির্ভর করে। লোহার ক্ষেত্রে যা, তামার ক্ষেত্রে তা নয়, আলাদা। এই প্রত্যেকটা উপাদান আলাদা হওয়ার জন্য তাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা এই আলফাটা আলাদা হয়ে যাবে। তাহলে এই আলফা কিন্তু কতটা দৈর্ঘ্যের তামা নিলাম বা কত উষ্ণতায় তামা নিয়েছি তার উপর নির্ভর করছে না, কি নিয়েছি, কোন উপাদানটা নিয়েছি তার উপর এই আলফাটা নির্ভর করছে।
এর একক আমরা এই সম্পর্ক থেকেই পেয়ে যাব। এখানে দেখো এর একক যদি আমি এসআই একক বলতে চাই, L2 - L1 দৈর্ঘ্য, এর এসআই একক L2 - L1 এর মিটার, আর L1টার মিটার। এটা দৈর্ঘ্য প্রসারণ, এটা প্রাথমিক দৈর্ঘ্য, দুটো মিটার কেটে যাবে। যেহেতু এখানে দুটো দৈর্ঘ্যের অনুপাত আছে, তাই আলফা এর একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করবে না, শুধুমাত্র উষ্ণতার এককের ওপর নির্ভর করবে। আলফা এর একক হবে 1 বাই উষ্ণতার একক। তাহলে কি পাবো না 1 বাই কেলভিন বা Kelvin⁻⁻1, বা এটাকে প্রতি কেলভিন বা পার কেলভিন বলতে পারি। সিজিএসে সিমিলারলি ডিগ্রি C⁻⁻1, এফপিএসে হবে ডিগ্রি এফ ফারেনহাইট⁻⁻1। এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক শুধুমাত্র উষ্ণতার এককের উপর নির্ভর করে। এরপর এটাই এই আলফার ভ্যালু সেন্টিগ্রেড, ফারেনহাইট বা কেলভিন, এই তিনটে স্কেলের জন্য তাদের মানগুলো পাল্টে যাবে এবং তাদের মধ্যে সম্পর্কটা কি দেখে নেওয়া যাক। যদি ফারেনহাইট স্কেলের সাথে আমি সেন্টিগ্রেড স্কেলের সম্পর্ক করি, তাহলে আলফা এফ ইকুয়াল টু 5/9 আলফা সি, কারণ আমরা জানি 1 ডিগ্রি এফ ফারেনহাইট উষ্ণতার পার্থক্য সমান 5/9 ডিগ্রি সি উষ্ণতার পার্থক্য। এখানে সেই উষ্ণতার পার্থক্যটা দিয়েই ডিনোট করা হয়েছে। আবার 1 ডিগ্রি কেলভিন উষ্ণতার 1 ডিগ্রি সি উষ্ণতার পার্থক্য সমান 1 কেলভিন উষ্ণতার পার্থক্য। তাহলে সেন্টিগ্রেড কেলভিনের ক্ষেত্রে যেহেতু উষ্ণতার পার্থক্যের কোনো চেঞ্জ নেই, তাহলে এই দুটোর মান একই হবে, আলফা সি এবং আলফা কে ভ্যালুটা সেম হবে। এরপরে চলে আসা যাক বিভিন্ন ধরনের কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কীরকম হয়, তার একটা লিস্ট টেক্সট বুক থেকে দেওয়া হয়েছে। এখানে একটা অন্তত মান জেনে রাখো, এর অর্ডারটা কত কীরকম হয় সেটুকুর জন্য। যেমন লোহার ক্ষেত্রে দেওয়া আছে 12 × 10⁻⁶ পার ডিগ্রি সি। এই সব ভ্যালুগুলো মনে রাখার দরকার নেই, কিন্তু মনে রাখতে হবে কার বেশি কার কম। কয়েকটা হয়তো দিয়ে দিল, তাদের মধ্যে কোনটার সবচেয়ে বেশি কোনটার সবচেয়ে কম, বা অর্ডার অনুযায়ী সাজানো, এইরকম কোশ্চেন পরীক্ষাতে আসে। আর একটা যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এদের মধ্যে ইনভারের দৈর্ঘ্য প্রসারণ হয় না বললেই চলে। এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান খুব কম, সবচেয়ে কম বলতে পারি। এইটা আমাকে মনে রাখতে হবে। এই গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কঠিনের ক্ষেত্রে। এরপরে আমরা আসবো কঠিনের পরবর্তী প্রসারণ গুণাঙ্ক, দ্যাট ইজ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। কঠিনের ক্ষেত্র প্রসারণটা আসে। যদি θ1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল A1 হয় এবং উষ্ণতা বাড়িয়ে θ2 ডিগ্রি সি করা হলো, তার ক্ষেত্রফল হলো A2। এক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের জন্য যেমন যেমন করেছিলাম সব একই রকম হবে, শুধুমাত্র যেখানে দৈর্ঘ্য ছিল তার জায়গায় ক্ষেত্রফল এল এর জায়গায় এ দিয়ে চেঞ্জ করা হয়েছে, বাকি আর কোনো তফাৎ নেই। দৈর্ঘ্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই। এর গুণাঙ্কটাকে তবে আমরা বিটা দিয়ে সূচিত করেছি। তাহলে বিটা সংজ্ঞা বলতে গেলেও ওই একই রকমভাবে বলতে পারি। একক ক্ষেত্রফলের কোনো কঠিনের একক উষ্ণতা বৃদ্ধির জন্য যে পরিমাণ ক্ষেত্র প্রসারণ হয় তাকে তার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। এদের এককও ওই আগের মতো সব একই হবে, কোনো তফাৎ নেই, শুধু তফাৎ হচ্ছে এই ক্ষেত্রফল বৃদ্ধি দিয়ে হবে। একই রকমভাবে আয়তন প্রসারণের ক্ষেত্রেও কোনো তফাৎ নেই। θ1 θ2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন যদি V1 V2 হয়, শুধু এখানে চেঞ্জটা হবে V2 এল এর পরিবর্তে যেটা আমরা এ করেছিলাম এখানে সেটা ভি দিয়ে পরিবর্তন হবে, এবং এর গুণাঙ্কটাকে আমরা গামা দিয়ে সূচিত করছি। আয়তন প্রসারণ গুণাঙ্ককে কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এবং এর সংজ্ঞা একক বাকি সব একই রকম হবে। এরপরে চলে আসি আলফা বিটা গামা, যে তিনটে কঠিনের গুণাঙ্ক পেলাম, তাপীয় প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে সম্পর্ক আলফা = β/2 = γ/3। খুব ইম্পর্টেন্ট সম্পর্ক। এই সম্পর্কের প্রমাণ আমাদের সিলেবাসে নেই, পরবর্তী ক্ষেত্রে আছে 11-12 জন্য। তো এই সম্পর্কটা অনেক সময় এমসিকিউ তিন চারটে সম্পর্ক দিয়ে দেয়, তাদের মধ্যে কোনটি সঠিক লেখো। সেইখানে হয়তো তুমি দেখলে এই সম্পর্কটি নেই, কিন্তু এই সম্পর্কটাকে একটু চেঞ্জ করে অন্য কোনোভাবেও দিতে পারে। যেমন ধরো এই সম্পর্কতে প্রত্যেকটাকে যদি আমি 6 দিয়ে গুণ করে দিই 6 দিয়ে, তাহলে 6 আলফা, এটা হয়ে যাবে 6 দিয়ে গুণ করলে 3 বিটা, এটা হলো 2 গামা। দ্যাট ইজ এই সম্পর্কটাও হতে পারে। এবং এক্ষেত্রে যেহেতু আলফাটা বিটার অর্ধেক এবং গামার 3/1 তাহলে বলতে পারি আলফা সবচেয়ে ছোট। অর্থাৎ এদের মধ্যে কে বড় ছোট কিভাবে পাচ্ছি না, আলফা লেস দেন বিটা লেস দেন গামা। এই গেল আলফা বিটা গামা এবং কঠিনের প্রসারণ চলে গেল।
এরপরে চলে আসবো আমরা তরলের তাপীয় প্রসারণ। তরলের তাপীয় প্রসারণের ক্ষেত্রে প্রথমেই বলা দরকার, তরলের যেহেতু নির্দিষ্ট কোনো আকার নেই, তাই এর দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্র প্রসারণ থাকবে না, শুধুমাত্র আয়তন প্রসারণই থাকবে। কিন্তু আরও একটা ব্যাপার, তরলকে কোনো পাত্রে না, কঠিন পাত্রে না রেখে আমরা তাকে উত্তপ্ত করতে পারবো না। তাহলে তরলকে যখনই উত্তপ্ত করতে হবে তখনই কোনো একটা কঠিন পাত্রে রেখে উত্তপ্ত করতে হবে, এবং যে কঠিন পাত্রটাতে আমরা রাখবো সেই কঠিন পাত্রটা আবার নিজে প্রসারিত হবে। আচ্ছা, দেখা যাক এই ব্যাপারে একটা পরীক্ষা করে। প্রথমে কি করা হলো না, একটা ফ্লাক্স পাত্র নেওয়া হয়েছে। এই ফ্লাক্সের মধ্যে রঙিন তরল কিছুটা নিয়ে নেওয়া হয়েছে। রঙিন তরলে এখানে একটা সরু নল নেওয়া হয়েছে। রঙিন তরলটা যদি আয়তন প্রসারণ হয় তাহলে কি হয়েছে না, এই দিক দিয়ে এটা উপরের দিকে উঠবে। প্রাথমিক অবস্থায় এর তরলের তরলটা ছিল L1 পর্যন্ত। এরপর কোনো একজন এটাকে গরম করতে থাকলো। দুইজন, আমি যদি বলি দুইজন ছেলে এটাকে গরম করতে থাকলো। একজন বসে বসে দেখতে থাকলো এটা কি ঘটনা ঘটছে, আর একজন এটা গরম করা শুরু হতেই একটু বাইরে চলে গেল, দিয়ে ঘুরে এসে আবার দেখলো কি হলো। দ্বিতীয় জন যে পরে ঘুরে এসে দেখলো, সে দেখলো কি না L3 পর্যন্ত এটা প্রসারিত হয়েছে। অর্থাৎ তার কাছে আপাত দৃষ্টিতে এর প্রসারণ কতটা হয়েছে না L1 থেকে L3। এই যে আয়তনের প্রসারণটা L1 থেকে L3 পর্যন্ত, এটাকে বলছি কি না আপাত আয়তন প্রসারণ। কিন্তু যে সারাক্ষণ বসেছিল সে দেখছে কি, যখন L1 এ ছিল গরম করতে শুরু করার পর, যখনই গরম করা হচ্ছে শুরু করার পর প্রথম থেকেই কিন্তু এটা না বেড়ে প্রথমের দিকে কিছুটা নেমে গেছিল, নেমে গিয়ে আবার বাড়তে শুরু করেছে। এখন প্রশ্ন, এই নেমে যাওয়ার কারণটা হলো এই, যখনই গরম করা হচ্ছে তখনই এখানে যে পাত্রটা আছে সেই পাত্রটা তো আগে গরম হবে। এই পাত্র গরম হলে তার আয়তন বেড়ে যাচ্ছে। এর যদি আয়তন বেড়ে যায় তখন জলের তল নিচের দিকে, বা এখানে এই তরলের তলটা নিচের দিকে নেমে আসছে। যেহেতু এখানে তরলের তলটা নেমে আসছে পাত্রের আয়তনে বাড়ার জন্য, এই L1 থেকে L2 পর্যন্ত এই অংশটা যদি ধরে নেওয়া হয় কি না ওই পাত্রের আয়তন প্রসারণ যতটা হয়েছিল তার জন্য নেমেছে, তাহলে অ্যাকচুয়ালি তরলটা কতটা বেড়েছে না এই L2 থেকে বাকিটা বেড়েছে আয়তন প্রসারণ। তাহলে প্রকৃত তরলের যে আয়তন প্রসারণ সেটা হচ্ছে এই L2 থেকে L3, যেটা কিন্তু আপাত আয়তন প্রসারণের থেকে বেশ কিছুটা বেশি। বেশিটা কতটা না, পাত্রের আয়তন যতটা প্রসারিত হয়েছে ততটাই বেশি। তাহলে এক্ষেত্রে আয়তন প্রসারণটা আমরা দু ধরনের পেয়ে গেলাম, একটা আপাত আয়তন প্রসারণ আর একটা প্রকৃত আয়তন প্রসারণ। তরলের ক্ষেত্রে যেহেতু শুধুমাত্র আয়তন প্রসারণই বলবো, তাই আয়তন শব্দটা ওই প্রসারণের জন্য আমরা উহ্য রাখবো। শুধুমাত্র বলবো কি আপাত প্রসারণ, আর একটাকে বলবো প্রকৃত প্রসারণ। তাহলে আপাত প্রসারণ বলতে অ্যাকচুয়ালি আপাত আয়তন প্রসারণকে বুঝবো আমরা। প্রকৃত প্রসারণ বলতে প্রকৃত আয়তন প্রসারণকে বুঝবো। তাহলে এক্ষেত্রে যেমন L1 থেকে L3 আপাত প্রসারণ এবং L2 থেকে L3 হলো প্রকৃত প্রসারণ। এদের মধ্যে সম্পর্ক কি পেলাম না, প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এরপরে চলে আসি, তাহলে তরলের দু ধরনের প্রসারণ গুণাঙ্ক আমাকে করতে হবে, একটা আপাত প্রসারণ গুণাঙ্ক আর একটা প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। দুটোই কিন্তু আয়তন দিয়ে, যেহেতু দুটোই আয়তন দিয়ে দুটোই গামা দিয়ে হবে, এবং এই গামার আবার দুটোকে আমরা একটু সামান্য চেঞ্জ করব। আপাত প্রসারণ গুণাঙ্কের জন্য গামা এ লিখছি, এ ফর অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট শব্দের অর্থ আপাত, এ ফর অ্যাপারেন্ট গামা এ, এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা আর, আর ফর রিয়েল দিয়ে লিখব। আচ্ছা, এরপর দেখা যায় গামা এর সংজ্ঞা বা ডেফিনেশন, তার একক, এগুলো কি হয়। যেমন দৈর্ঘ্য আয়তন প্রসারণ কঠিনের জন্য আমরা করেছিলাম, এক্ষেত্রেও একই রকম হবে, শুধু তফাৎটা কি না গামার জায়গায় গামা এ লিখছি, আর এইখানে V2 মাইনাস V1 যেটা ছিল তার পরিবর্তে প্রাথমিক আয়তনটাকে ভি ধরে নিলে, আর আয়তন বৃদ্ধি হয়ে অ্যাপারেন্ট আয়তন বা আপাত আয়তন যেটা পরবর্তী ক্ষেত্রে হয়েছে সেটাকে যদি ভি এ ধরে নিই তাহলে ওটা VA মাইনাস ভি লিখছি, প্রাথমিক আয়তন ভি। তাহলে এক্ষেত্রে সংজ্ঞাতে কি চেঞ্জ হবে না, একই রকমই হবে প্রথমটাই, যে একক আয়তনে একক উষ্ণতা বৃদ্ধি করলে কোনো তরলের, আগেরটা কঠিন বলেছিলাম, এখানে কোনো তরল পদার্থের বা কোনো তরলের যে পরিমাণ আয়তন প্রসারণ না বলে এখানে বলবো যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয়,
যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। এদেরও একক কিন্তু সেই 1 বাই উষ্ণতার একক, বাকি সব একই থাকবে। এবার যদি প্রকৃত প্রসারণ বলি তাহলে গামা আর ফর রিয়েল, প্রকৃত। এখানে তফাৎটা কি হবে, VA ছিল তার জায়গায় VR, এবং সংজ্ঞাতে কি বলবো না যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয়, যেটা আপাত বলেছিলাম তার জায়গায় প্রকৃত, আর কোনো তফাৎ নেই, এককও সব একই। এদের মধ্যে সম্পর্ক কি, প্রসারণগুলোর যেমন সম্পর্ক ছিল সেই রকমই হবে এদের গুণাঙ্কেরও সম্পর্ক, অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি ফর এখানে যদি কাঁচের পাত্র নেওয়া হয় গ্লাস, সেই হিসাবে দেওয়া হয়েছে, অন্য কিছু আমরা ধরতে পারি, কনভেনশনালি এইভাবেই ধরা হয়। তাহলে এক্ষেত্রে এই গামাটা কিন্তু এটা কঠিন পদার্থের প্রসারণ, আর গামা গামা আর এই দুটো কিন্তু আমরা আমাদের তরল পদার্থের প্রসারণ। এক্ষেত্রে তরলের এই যে দুটো প্রসারণ গুণাঙ্ক আমরা পেয়েছি, এই প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্ক, এদের মধ্যে এই গামা আরটা গামা এর থেকে বেশি, কারণ গামা আর এর সাথে গামা আরটা পাচ্ছি কিভাবে, গামা এর সাথে আরো কিছু যোগ করে তবে গামা আর পাচ্ছি। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান আপাত প্রসারণ গুণাঙ্ক এর থেকে বেশি। আর কি পাচ্ছি আমরা না, এই গামা আর এবং গামা এই দুটোর মধ্যে তরলের নিজস্ব ধর্ম কোনটা, গামা আর। প্রকৃত প্রসারণ হলো তরলের নিজস্ব ধর্ম, কারণ আপাত প্রসারণের মধ্যে পাত্রের প্রসারণটাও আবার রিলেট হয়ে যাচ্ছে। তরল কোনো একটা পার্টিকুলার তরল কতটা প্রসারিত হবে সেটা তার নিজের যেটা ধর্ম সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ দিয়েই বোঝাতে হবে। আর এখানে আমরা তরলের প্রসারণ পড়ছি, তরলের প্রসারণ কিন্তু কঠিনের তুলনায় অনেকটা বেশি। আবার যখন যদি গ্যাসের প্রসারণ বলি, গ্যাসের প্রসারণ আবার তরলের থেকেও বেশি। সবচেয়ে বেশি প্রসারিত হয় গ্যাস, তারপর তরল, তারপর কঠিন। কঠিনের প্রসারণ তুলনামূলকভাবে তরল ও গ্যাসের তুলনায় অনেক কম। এরপর চলে আসি আমরা তাহলে গ্যাসীয় পদার্থের প্রসারণ। গ্যাসীয় পদার্থের প্রসারণ বলতে গেলে গ্যাসেরও শুধুমাত্র আয়তন প্রসারণ দিয়েই ভাবতে হবে, এরও তো কোনো নির্দিষ্ট আকার নেই। তবে এখানে আরও একটা ব্যাপার, গ্যাসকে আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে বিভিন্ন পাত্রে রাখি, যে পাত্রে রাখবো সেই পাত্রের আকার শুধু নয়, সেই পাত্রের পুরো আয়তনটাই সে দখল করবে। যদি বড় পাত্রে রাখি তার আয়তন বেশি হবে, ছোট পাত্রে রাখলে তার আয়তন কমও হবে। তো এইভাবে যদি কম বেশি হয়ে যাচ্ছে, তফাৎটা কেন হচ্ছে না, সেক্ষেত্রে তার চাপের তফাৎ হয়ে যাচ্ছে। তাই একটা গ্যাসকে যদি আমরা উত্তপ্ত করি তখন তার আয়তনটা বাড়বে কতটা সেটা জানার জন্য আমাকে কি করতে হবে না, তার চাপটাকে স্থির রাখতে হবে। আবার এমনও হতে পারে তাকে উত্তপ্ত করলে তার আয়তন নয়, তার চাপটাই বাড়বে। আয়তন যদি স্থির রাখি তাহলে তার চাপ বাড়বে, আবার চাপটাকে যদি স্থির রাখি তার আয়তন বাড়বে। তাহলে যে কোনো একটাকে ধ্রুবক রেখে অন্যটার কতটা বৃদ্ধি হচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করব। যদি আয়তনটা স্থির রেখে চাপের বৃদ্ধিটা ক্যালকুলেট করি তাহলে সেটাকে আমরা তখন বলবো গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্ক। এই চাপ গুণাঙ্কটা আমার সিলেবাসের মধ্যে আমাকে পড়তে হচ্ছে না, আমরা পড়ব কোনটা না, চাপ স্থির রেখে আয়তনের পরিবর্তন গ্যাসের জন্য কতটা হচ্ছে, যেটাকে আমরা গ্যাসের আয়তন গুণাঙ্ক বলব। আচ্ছা, এবার আসা যাক এই গ্যাসের তাপীয় প্রসারণের জন্য আমরা চার্লসের সূত্র, যেটা এর আগে আমরা পড়েছি, সেইটা একটু দেখে নেওয়া যাক এবং সেখান থেকে কিছু ক্যালকুলেশন করা যাক। তো আমরা চাপ স্থির রেখে তাপ প্রয়োগ করে কোনো গ্যাসের আয়তন পরিবর্তন করলে সেইটাকেই আমরা গ্যাসের তাপীয় প্রসারণ বলবো। চার্লসের সূত্র অনুযায়ী আমরা জেনেছি যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের স্থির চাপে যদি আয়তন প্রতি ডিগ্রি বৃদ্ধি করা হয়, প্রতি ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সি উষ্ণতায় আয়তনের 1/273 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে চার্লসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি আয়তনের বৃদ্ধি বা হ্রাস ভিটি মাইনাস ভি জিরো। আয়তনটা কি নেওয়া হয়েছে, 0 এবং T ডিগ্রি সি উষ্ণতায় V0 এবং ভিটি। তাহলে আয়তনের বৃদ্ধি কতটা, ভিটি মাইনাস V0 আয়তন বৃদ্ধি। এটা কতটা হবে না, প্রাথমিক আয়তন যেটা ছিল V0 তার 1/273 প্রতি ডিগ্রির জন্য, তাহলে T ডিগ্রির জন্য ইন্টু টি। তাহলে এই পার্টটা পেলাম কি না, ভিটি মাইনাস V0টা V0/273 ইন্টু টি। এখান থেকে দেখো V0 ইন্টু টি এটা উপরে আছে, এই পার্টটাকে যদি এদিকে নিচে চলে আসি তাহলে ডান দিকে পড়ে থাকবে শুধুমাত্র 1/273, এবং তখন আমরা তাহলে কি পাচ্ছি, ভিটি মাইনাস V0 আর V0টিকে নিচে নিয়ে চলে এলাম, এই পুরো পার্টটা পেলাম কি না 1/273। এই যে ভিটি মাইনাস V0/V0টি, এই টার্মটাকেই আমরা বলছি গ্যাসের আয়তন গুণাঙ্ক।
এবং সেটাকে গামা পি দিয়ে লেখা হয়, পি ফর প্রেসার কনস্ট্যান্ট। পি বলা হচ্ছে এই জন্য যে এখানে চাপটা স্থির আছে ধরে নেওয়া হয়েছে। যেহেতু এখানেও আয়তন প্রসারণ দিয়ে ব্যাপার, তাই এখানেও গামা দিয়ে আসছি, তাহলে এটাকে আমরা গামা পি বলছি। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের ক্ষেত্রে যেটা গামা পি, এটাকে শুধুমাত্র আয়তন গুণাঙ্কও বলা হয়। আয়তন গুণাঙ্ক বললে আমরা গামা পি এটাই বুঝবো। আচ্ছা, দেখা যাক এর সংজ্ঞাও একই রকমভাবে হবে। তাহলে গামা পি ইকুয়াল টু, এটা ভিটি মিনস ভি সাফিক্স টি হতো, একটু এখানে ভুল লেখা হয়েছে, ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি যেমন ছিল। তবে এখানে আরেকটা জিনিস, ইনিশিয়াল টেম্পারেচার প্রাথমিক উষ্ণতাটা 0 ডিগ্রি ধরে নেওয়া হয়েছে, তাই তার আয়তনটাকেও ভি জিরো ধরে নেওয়া হয়েছে। টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তনটাকে ভি সাফিক্স টি ভিটি নেওয়া হচ্ছে। তাহলে এক্ষেত্রেও আমরা সংজ্ঞাতে কি বলবো না, এখানে শুধু চাপ স্থির রেখে এই কথাটা বলতেই হবে। চাপ স্থির রেখে এটা বাড়তি যোগ হলো। চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে 1 ডিগ্রি সি বৃদ্ধি করা হলে প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এবং এই আয়তন প্রসারণ গুণাঙ্কের মানটাও আমরা এর আগের চার্লসের সূত্র থেকে ক্যালকুলেট করে নিয়েছি, সেটা 1/273 পার ডিগ্রি সি বা ডিগ্রি সি টু দি পাওয়ার -1 বলতে পারতাম। আবার এটা যদি কেলভিনে বলি তাহলে পার কেলভিন, কেলভিনের ক্ষেত্রে এবং সেন্টিগ্রেডের ক্ষেত্রে এদের মানগুলোর কোনো পরিবর্তন হয় না। আলফা দিয়েই যখন আমরা সম্পর্ক করেছিলাম আলফা সি ইকুয়াল টু আলফা কে দেখিয়েছিলাম, এবং সব ক্ষেত্রে বিটা গামা সবার ক্ষেত্রে একই ধরনের সম্পর্কই হবে। তাই দেখো কেলভিনের জন্য আর ডিগ্রি সির জন্য দুটোর মান একই রাখা হয়েছে। ফারেনহাইট হলে কিন্তু এটা আবার চেঞ্জ হয়ে যাবে, 5-9 দিয়ে গুণ করতে হবে। আবার একটা ব্যাপার, এর আগে আমরা কঠিন বা তরলের ক্ষেত্রে পড়েছিলাম সমস্ত কঠিনের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান আলাদা আলাদা, সবার একই নয়। গ্যাসের ক্ষেত্রে এইখানেই তফাৎ। তরলের ক্ষেত্রেও তাই পড়েছি, বিভিন্ন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন। গ্যাসের জন্য কিন্তু সবার আয়তন প্রসারণ গুণাঙ্কের মান সমান, এবং সেটা কত না 1/273। এর একক এটা আমাদের নতুন করে বলার কিছু নেই, সবগুলো আগে যেমন ছিল সেই রকমই। তাহলে যতগুলো আমরা এখানে প্রসারণ গুণাঙ্ক করলাম সবার একক একই, এবং এদের মাত্রাও একই হবে। মাত্রা কিভাবে করব না 1/উষ্ণতার মাত্রা। উষ্ণতার মাত্রাকে যদি আমরা কে ধরি তাহলে কে টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেটে রাখতে পারি, বা ক্যাপিটাল থিটা হলে ক্যাপিটাল থিটা টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেটের মধ্যে যে কোনো প্রসারণ গুণাঙ্কের মাত্রা আমরা লিখতে পারি। এবার চলে আসা যাক টোটাল ওভারভিউ। আমরা তাপীয় প্রসারণ গুণাঙ্ক যা যা পড়লাম তাদের টোটাল একটা ওভারভিউ এখানে আমরা দিচ্ছি। তাপীয় প্রসারণ কঠিন তরল গ্যাসের মধ্যে কার বেশি কম সেটা জানার জন্য তিনটেরই যেহেতু আয়তন প্রসারণ হয়, তাই এই আয়তন প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে সম্পর্ক প্রথমে দেওয়া হচ্ছে। আমরা তো জানি গ্যাসের প্রসারণ সবচেয়ে বেশি, কাজেই গ্যাসের ক্ষেত্রে যে আয়তন গুণাঙ্ক গামা পি এটা সবচেয়ে বড় হবে। তরলের ক্ষেত্রে যেটা গামা আর প্রকৃত প্রকৃত প্রসারণের ক্ষেত্রে যে গামা আর, এবং কঠিনের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, এদের মধ্যে কঠিনেরটা সবচেয়ে কম, গ্যাসেরটা সবচেয়ে বেশি। এবার কঠিন তরল গ্যাসীয় তিনটের জন্য আলাদা আলাদা চলে আসে। কঠিনের কি কি প্রসারণ গুণাঙ্ক হয়? 3 ধরনের, আলফা বিটা গামা, দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। এদের মধ্যে সম্পর্ক কি? আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এদের মধ্যে আলফা সবচেয়ে ছোট, আলফা লেস দেন বিটা লেস দেন গামা। তরলের 2 ধরনের প্রসারণ গুণাঙ্ক পড়েছি, আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা এ গামা আর। এদের মধ্যে আবার সম্পর্ক কি না গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। এদের মধ্যে গামা আরটা বড় গামা এর তুলনায়। আবার গ্যাসের ক্ষেত্রে আমরা এক ধরনের পড়েছি, কিন্তু এর 2 ধরনের গুণাঙ্ক হয়, একটা আয়তন গুণাঙ্ক, একটা চাপ গুণাঙ্ক। আমরা শুধু চাপ আয়তন গুণাঙ্কটা আমাদের সিলেবাসে থাকার জন্য পড়েছি গামা পি। আর একটা হয় চাপ গুণাঙ্ক। চাপ গুণাঙ্কটা কি একটু শুধু জেনে রাখো, এটা হচ্ছে যদি গ্যাসের আয়তনটাকে স্থির রেখে উষ্ণতা বাড়ানো হয় তাহলে তার প্রতি একক চাপে যে পরিমাণ চাপ বৃদ্ধি ঘটে, 0 ডিগ্রি সি উষ্ণতা থেকে 1 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি করলে তাকে আমরা চাপ গুণাঙ্ক বলবো, এবং সেটাকে গামা ভি দিয়ে ডিনোট করা হয়, ভি ফর ভলিউম কনস্ট্যান্ট। আর এদের মধ্যে এই দুটোর মধ্যে আবার সম্পর্ক কি না গামা পি আর গামা ভি এর মধ্যে এরা কিন্তু সমান, এবং এটা সমস্ত গ্যাসীয় পদার্থের জন্য। গামা পি ইকুয়াল টু গামা ভি, এবং তার ভ্যালুটা হচ্ছে 1/273, এককটা হবে ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এই গেল আমাদের টোটাল ওভারভিউ। আমরা তাহলে আজকে পড়লাম
কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের প্রসারণ।